তারপরে যদি কোনো কথাবার্তা থাকে কিছু থাকে তাহলে পরে জিজ্ঞেস করেন আর কি, আমরা একটু শুরু করে দিই আর কি। আচ্ছা, আমরা এই মিড আগে যারা মানে ক্লাস করেছিলেন বা যারা হ্যান্ডআউট গুলো দেখেছেন বা মিড পরীক্ষা অ্যাটেন্ড করছেন তারা দেখেছেন যে মনে করেন আমরা যে হ্যান্ডআউট গুলো দেখেছিলাম, ফার্স্ট হ্যান্ডআউটে আমরা কয়েকটা ল এর বিষয়ে বেসিক্যালি দেখেছিলাম, যে ওহমস ল, কার্শফস কারেন্ট ল, কার্শফস ভোল্টেজ ল, মানে ফান্ডামেন্টাল যে ল গুলা। তারপর হচ্ছে আপনার রেজিস্টরের সিরিজ প্যারালাল ক্যালকুলেশন, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা, এই টাইপের বিষয়গুলো আমরা দেখেছিলাম। সেকেন্ড হ্যান্ডআউটে আমাদের ছিল নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, দুইটা অ্যানালাইসিস ছিল। সেই নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস ছিল ওই যে ফার্স্ট হ্যান্ড আউটের ওহমস ল, কার্শফস কারেন্ট ল এবং কার্শফস ভোল্টেজ ল নিয়ে হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস এবং মেশ অ্যানালাইসিস ছিল। আর এই এটা ছিল মিডের টপিক। মিড পরবর্তী যে টপিক সেগুলো অ্যাকচুয়ালি সার্কিট থিওরাম শুরু। আপনারা জবের যে পরীক্ষা দেন বা দিবেন, তো যেটাই করেন আর কি, তো সেখানে আপনারা দেখবেন যে যে কোনো জবের পরীক্ষা আপনার এসি ইঞ্জিনিয়ার পোস্টে যে পরীক্ষা দিতে যান, ওই লিখিত হোক আর এমসিকিউ টাইপের হোক, দেখবেন যে সার্কিট থিওরাম রিলেটেড বিভিন্ন ইয়ার থাকে আর কি, যেমন থেভেনিনস থিওরাম, সুপারপজিশন থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই রিলেটেড অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। তো এই যে সার্কিট থিওরাম গুলা, এগুলা থেকে শুরু হবে আর কি আপনার মিড পরবর্তী টপিক আর কি, মানে ফাইনাল টপিক আর কি। তো সার্কিট থিওরামের যে টপিক আমরা দেখবো আর কি আজকে, সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। লিনিয়ারিটি প্রপার্টি এটা হচ্ছে বোঝার জন্য জাস্ট আমি জাস্ট বলি, কোন একটা জিনিস লিনিয়ার বলতে বোঝায় যে এর যদি মানে কজ এবং ইফেক্ট সেম ইয়াতে যদি হয় আর কি, তাহলে হচ্ছে যে এটাকে আমরা বলি যে লিনিয়ার। উদাহরণস্বরূপ বলছি, যে বোঝার জন্য বলছি, মনে হয় যে যেখানে আছেন ধরেন গরম ফিল করলে যদি ফ্যান চালান, ফ্যান চালালে যদি কমফোর্ট ফিল করেন, মানে ফ্যান চালাচ্ছি আমরা কমফোর্ট ফিল করার জন্য, এই ঘটনাটাকে আমরা বলি যে লিনিয়ার। যদি এমন হতো যে ফ্যান চালাচ্ছি আমার কমফোর্ট ফিল করার জন্য, এখন আমি আরো ডিসকমফোর্ট ফিল করতেছি, সেটা হয়ে যাবে নন লিনিয়ার। মানে খুব খুব প্রচন্ড শীত পড়ছে, ওই সময় যদি আপনি ফ্যান চালান তখন আপনার লাগতেছে ঠান্ডা, ডিসকমফোর্ট ফিল করতেছেন, সেটা হয়ে যাবে নন লিনিয়ার। মানে যেইটা যেরকম হওয়ার কথা ওই রকম যদি ঘটনা ঘটে তাকে আমরা বলি যে লিনিয়ারলি ঘটতেছে। এখন এই লিনিয়ারিটি প্রপার্টি হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস হইতে হয়। একটাকে বলে আমরা বলতে স্যার, লিনিয়ারিটি ইজ দ্য প্রপার্টি অফ এন এলিমেন্ট ডেসক্রাইবিং এ লিনিয়ার রিলেশনশিপ। এটা কি থাকবে? লিনিয়ার রিলেশনশিপ থাকবে বিটুইন কজ অ্যান্ড ইফেক্ট। কজ এবং ইফেক্টের মাঝে লিনিয়ার রিলেশনশিপ থাকবে। এবং এই প্রপার্টিটা একটা কম্বিনেশন, হচ্ছে দুইটা জিনিসের কম্বিনেশন। একটা কি? হোমোজেনিটি কম্বিনেশন, হোমোজেনিটি এবং এডিটিভিটি কম্বিনেশন। যেই এলিমেন্টের, যেই জিনিসের দুইটা প্রপার্টি থাকবে, হোমোজেনিটি এবং এডিটিভিটি প্রপার্টি থাকবে, তখন ওই জিনিসটাকে আমরা বলবো যে লিনিয়ার, তার লিনিয়ারিটি প্রপার্টিটা ফুলফিল করতেছে। এখন হোমোজেনিটি কাকে বলি? হোমোজেনিটি মানে হচ্ছে স্কেলিং। স্কেলিং মানে হচ্ছে বাড়ানো বা কমানো। সাপোজ আমরা মনে করেন একটা সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেমের সাউন্ড যদি বাড়াই, সাউন্ডের নব যেটা সেটাকে যদি আমরা ঘুরাই, মনে করেন বাড়াচ্ছি বা যেভাবে আমরা ইনক্রিজ করি, সাউন্ড যদি বাড়াই তখন কি হচ্ছে? আমাদের সাউন্ড বাড়তেছে। সাউন্ড যদি কমাই কমতেছে। এটা কি করতেছে? আমরা স্কেলিং করতেছি। সাপোজ আমরা ভোল্টেজ এমপ্লিফায়ার ব্যবহার করতেছি, তাহলে ভোল্টেজ এমপ্লিফায়ার হচ্ছে 10 ভোল্ট আছে ইনপুট, একে যদি এমপ্লিফাই করি, তো এমপ্লিফাই করলে আউটপুট কি হবে? বাড়বে। মনে করেন দ্বিগুণ যদি এমপ্লিফাই হয় তাহলে আউটপুট হবে কত? 20 ভোল্ট। যদি 3 গুণ করি তাহলে হবে কত? 30 ভোল্ট। একে আমরা বলি যে হোমোজেনিটি প্রপার্টি। আর এডিটিভিটি প্রপার্টি কাকে বলি? দুইটা জিনিসকে যদি আমরা যোগ করে দিই তাহলে আউটপুট হবে ওই দুইটা জিনিসের যোগফলের সমান। সেই এডিটিভিটি প্রপার্টি কি টাইপের? এটাকে আমরা হোমোজেনিটি প্রপার্টিটা একটু বলে আসি। আমরা জানি যে ওহমস ল অনুযায়ী বি ইকুয়াল টু হচ্ছে আই আর। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? যদি কারেন্টের মান বাড়ে তাহলে ভোল্টেজের মান কি হবে? কমবে। বাড়বে না কমবে? তো প্রশ্নটা বুঝি না স্যার, কারেন্টের মান স্যার বাড়লে? বাড়বে স্যার। কারেন্টের মান বাড়লে ভোল্টেজের মান বাড়বে না কমবে? ভোল্টেজের মান এই ইকুয়েশন থেকে সিম্পল হিসাব, যদি কারেন্ট মনে করেন ধরুন 1 এম্পিয়ার কারেন্ট বাড়লে আছে, ভোল্টেজ বাড়বে, ভোল্টেজ বাড়বে ভোল্টেজ বাড়বে। মানে সমানুপাতিক। এগুলো সমানুপাতিক সম্পর্ক, তাহলে কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে। তাহলে কারেন্ট যদি আমি কে গুণিতক বাড়াই, কে গুণ বাড়াই, কে এর মান হইতে পারে ধরেন 2 গুণ, 3 গুণ, 4 গুণ, তাহলে ভোল্টেজ কত গুণ বাড়বে? ওই 2 গুণ, 3 গুণ, 4 গুণ বাড়বে, কে গুণিতক বাড়বে। সেম। ঠিক আছে, সেম যত গুণ আমি কারেন্ট বাড়াবো ভোল্টেজ তত গুণ বাড়বে। একে আমরা বলি যে হোমোজেনিটি প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা এবার আসি যে এডিটিভিটি প্রপার্টি। মনে করেন যে
আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। যদি এখন মনে করেন একটা রেজিস্টরের অ্যাক্রসে কারেন্ট যাচ্ছে, মনে করেন যাচ্ছে 1 এম্পিয়ার, তাহলে তার জন্য যে ভোল্টেজ পাচ্ছি, কারেন্ট যদি 2 এম্পিয়ার যায় তার জন্য ডিফারেন্ট ভোল্টেজ পাবো। তাহলে আমরা লিখলাম বি ওয়ান ইকুয়াল টু আই ওয়ান আর, বি টু ইকুয়াল টু আই টু আর। এখন এই দুইটাকে যদি আমি যোগ করে দিই, দুইটা কারেন্টকে 1 এম্পিয়ার এবং 2 এম্পিয়ারকে যোগ করি, তাহলে টোটাল ভোল্টেজ ইকুয়াল টু কত হবে? 1 এবং 2 যোগ করলে কত হবে? 3 এম্পিয়ার ইন্টু রেজিস্ট্যান্স। ঠিক আছে, একে যদি আমি ভেঙে লিখি তাহলে কত হবে? আই ওয়ান আর একবার প্লাস আই টু আর। তাহলে আই ওয়ান আর প্লাস আই টু আর। আর আই ওয়ান আর মানে কি? বি ওয়ান। আর আই টু আর মানে হচ্ছে বি টু। তাহলে অ্যাকচুয়ালি ভোল্টেজ দ্বারা হচ্ছে কি, আউটপুট ভোল্টেজ দ্বারা হচ্ছে বি ওয়ান এবং বি টু সমান। তার মানে দুইটা ভোল্টেজ আলাদা আলাদা ভোল্টেজের যোগফল হবে তার টোটাল ভোল্টেজের সমান। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, মনে করেন, এডিটিভিটি প্রপার্টি। তার মানে যখন এই হোমোজেনিটি প্রপার্টি এবং এডিটিভিটি প্রপার্টি থাকবে তখন তাকে আমরা বলি যে লিনিয়ার, এবং এই প্রপার্টিটাকে আমরা বলি যে লিনিয়ারিটি প্রপার্টি। ঠিক আছে, এই একটু এখানে বলে দিচ্ছি, এই পরীক্ষার রিলেটেড যে কোশ্চেন বা যে টাইপের জিনিস হবে এটা ক্লাস চলাকালীন সময় বিভিন্ন সময় ইয়ে পাবেন আর কি, হিন্টস পাবেন। যেমন মনে করেন এই লিনিয়ারিটি প্রপার্টি, এটা আপনাদের কিন্তু জানার জন্য আমরা আলোচনা করতেছি, এই রিলেটেড কোনো কোশ্চেন পরীক্ষা আসবে না। ঠিক আছে, যে লিনিয়ারিটি প্রপার্টি মানে কি বা এর ব্যাখ্যা, এটা পরীক্ষা আসবে না। ঠিক আছে, এটা জাস্ট আমরা বুঝতেছি কিনা জানি কিনা এটুকু আর কি লিনিয়ারিটি প্রপার্টির বিষয়। ওকে, এখন আসি যে লিনিয়ার সার্কিট, এটা পরীক্ষা একটা শর্ট কোশ্চেন হইতে পারে, ধরুন 1 মার্কের একটা কোশ্চেন হইতে পারে। লিনিয়ার সার্কিট কাকে বলে? যে সার্কিটের ওই লিনিয়ার যে প্রপার্টিটা দেখে আসলাম, এই প্রপার্টিটা থাকবে তাকে হচ্ছে লিনিয়ার সার্কিট বলতেছে। দেখেন, এ লিনিয়ার সার্কিট ইজ ওয়ান হোজ আউটপুট ইজ লিনিয়ারলি রিলেটেড টু ইটস ইনপুট। যার আউটপুট ইনপুটের সাথে লিনিয়ারলি রিলেটেড তাকে বলে লিনিয়ার সার্কিট। তাহলে এর আউটপুট হচ্ছে এখানে আই ইন্টু আর, ইনপুট হচ্ছে এটা। তার মানে ইনপুট ইকুয়াল টু কত? আউটপুট। এটা লিনিয়ারলি রিলেটেড, মানে যদি কারেন্টের মান যদি বাড়ে তাহলে আউটপুট বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ঘটনাটা যেখানে হবে তখন তাকে আমরা বলি যে লিনিয়ার সার্কিট। তো পরীক্ষায় এটা কোশ্চেন হইতে পারে যে লিনিয়ার সার্কিট কাকে বলে। তাহলে মনে করেন এই ডেফিনেশন বা এরকম একটা ফিগার ড্র করা। ক্লিয়ার? এরকম একটা সার্কিট ড্র করলেই জি হবে স্যার। স্যার। সার্কিট ড্র করবেন, আর হচ্ছে যে এই কথা জাস্ট নিজের মতো সেন্টেন্স, এই সেন্টেন্স লেখেন আর যেভাবে লেখেন আর কি, এরকম একটা ইয়ে থাকবে আর কি, যে মানে ইনপুট আউটপুটের সাথে রিলেটেড থাকবে আর কি, লিনিয়ারলি, মানে লিনিয়ারলি রিলেটেড থাকবে ইনপুট আউটপুটের সাথে। এইটুকু কথাই হচ্ছে, এটাই হচ্ছে লিনিয়ার সার্কিট। ঠিক আছে, এখন আসেন যে ইম্পর্টেন্ট যে জিনিস, প্রিন্সিপাল, যে সুপারপজিশন প্রিন্সিপাল। এবং ধরে নেবেন যে সুপারপজিশন প্রিন্সিপাল, এই পরবর্তী হ্যান্ডআউট দেখবেন যে থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সওয়েল পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই প্রত্যেক থিওরামের কোনো থিওরি পরীক্ষা আসবে না। ঠিক আছে, পরীক্ষায় কোনো থিওরি আসবে না, এর স্টেপস আসবে না, মুখস্থ কোনো কিছু আসবে না, আসবে প্রত্যেকটা থিওরামের অঙ্ক আসবে। ঠিক আছে, মানে সুপারপজিশন প্রিন্সিপালের অ্যাপ্লিকেশনের যে অঙ্ক, সে অঙ্ক আসবে, থেভেনিনস থিওরামের অঙ্ক আসবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের অঙ্ক আসবে। ঠিক আছে, তাহলে আমরা থিওরাম জানবো, এর স্টেপ জানবো, সবে জানবো, কিন্তু এগুলো কোনো কিছু আমরা মনে রাখা, মুখস্থ করা এগুলো কিছু করবো না, আমরা জাস্ট বুঝবো। কারণ এই স্টেপগুলো অনুযায়ী হচ্ছে যে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তা আজকে আমরা সুপারপজিশন প্রিন্সিপালটা দেখবো। দেখেন সুপারপজিশন প্রিন্সিপাল কি বলে, যদি একটু ভালো করে খেয়াল করি, যে আমরা চেষ্টা করবো এই থিওরাম বা সবকিছুকে তার নামের সাথে একটু ইয়ে করার জন্য। সুপার পজিশন, তার মানে এখানে একটা পজিশনের বিষয় নিয়ে কথা থাকবে আর কি। তো বলতেছি, দেখেন, দ্য সুপার পজিশন প্রিন্সিপাল স্টেটস, এটা কি বলে, দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস, যদি এটা ভোল্টেজ দিয়ে মেজার করি, ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট ইন এ লিনিয়ার সার্কিট। একটু আগে যে লিনিয়ার সার্কিট শিখে আসলাম, তার মানে সুপার পজিশন প্রিন্সিপাল হইতে হলে সার্কিটটাকে লিনিয়ার হইতে হবে। ঠিক আছে, বলতেছে সুপারপজিশন প্রিন্সিপাল স্টেজ দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট। দেখেন, দুইটা কথা বুঝবেন, ভোল্টেজ অ্যাক্রস আর কারেন্ট থ্রো, দুইটা মানে কি বলতে পারবেন যে কেউ? রুবেল সাহেব আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি, আসসালাম। স্যার বলবেন এখানে একজন আছে? কারেন্ট বলতে যে কারেন্টটা স্যার প্রবাহিত করা হবে আর কি স্যার।
না, আমি জাস্ট জিজ্ঞেস করছি ভোল্টেজ অ্যাক্রস আর কারেন্ট থ্রো, মানে ভোল্টেজের ক্ষেত্রে বলা হয় অ্যাক্রস, কারেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে থ্রো। এই দুইটার মানে কি? সহজ বিষয়, সহজভাবে চিন্তা করে বলেন আপনি, যদি তো বুঝায়। ভোল্টেজটা হলো হচ্ছে স্যার কোনো একটা এলিমেন্টের আড়াআড়িতে, আর কারেন্টটা এলিমেন্টের মধ্য দিয়ে ফ্লো হয়। হ্যাঁ, ভোল্টেজটা কি বলছেন? কারেন্টেরটা বুঝতে পারছেন, ভোল্টেজটা ভোল্টেজ স্যার কি বলছেন? কোনো একটা এলিমেন্টের আড়াআড়িতে স্যার আর ভোল্টেজটা ঠিক আছে, across মানে কারেক্ট আনসার দিচ্ছেন। এছাড়া আমি তো একটু বলা সহজ হয়। করার জন্য বলি, সবসময় স্মরণ রাখবেন বা, এবং আপনারা সবাই যারা যে সেক্টরে জব করেন, যারা মনে করেন ইলেকট্রিক্যাল সেক্টরে জব করেন, সবাই হয়তো এই মানে ভোল্ট মিটার এমিটারের বিষয় তো ব্যবহার করাই লাগে বা ব্যবহার করে আসছেন। ভোল্ট মিটার ভোল্টেজ মেজার করে কিসে? প্যারালালি। যে এলিমেন্টের অ্যাক্রসে আপনি যে এলিমেন্টের ভোল্টেজ মেজার করতে চান তার সাথে প্যারালালি আপনি মিটারটাকে ধরতেছেন, ঠিক আছে? আর কারেন্ট যখন মেজার করবেন তখন কারেন্টটা মেজার করার জন্য আপনার ওই মানে আপনার মিটারের ভিতর দিয়ে কারেন্টটা যেতে হবে। তার মানে কারেন্ট হচ্ছে থ্রো, মানে কারেন্ট হচ্ছে ভিতর দিয়ে যাবে। ভোল্টেজ হচ্ছে আপনি প্যারালালি ধরতেছেন, তাই ভোল্টেজকে বলা হয় অ্যাক্রস, কারেন্ট হচ্ছে থ্রো, ঠিক আছে? তাই অলওয়েজ, মানে এটা শুধু এখানে সুপারপজিশন প্রিন্সিপাল না, সব সময় ভোল্টেজ মেজার করা হবে অ্যাক্রসে আর কারেন্ট মেজার করা হবে থ্রোতে। তার মানে ভোল্টেজ মেজার করার জন্য আপনি ধরবেন হচ্ছে প্যারালালি, কারেন্ট মেজার করার জন্য ধরবেন হচ্ছে সিরিজে, ঠিক আছে? তাহলে জি শুরুতে স্যার। বলছে যে সুপারপজিশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস, যে আমি যে ভোল্টেজ মেজার করবো অ্যাক্রসে, অথবা আমি যদি কারেন্টের কথা বলি, অর এই জন্য ব্র্যাকেটে লিখছি, অর কারেন্ট থ্রো, যদি কারেন্টের কথা বলি, এন এলিমেন্ট, একটা এলিমেন্টের কথা বলা হচ্ছে ইন এ লিনিয়ার সার্কিট, একটা লিনিয়ার সার্কিটে একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ অথবা ওই এলিমেন্টের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে, এটা কি হবে? ইজ দ্য অ্যালজাব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস অর দ্য কারেন্ট থ্রো দ্যাট এলিমেন্ট ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন। প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে এককভাবে যদি কাজ করলে ওই এলিমেন্টের ভিতর দিয়ে কারেন্ট যে যা যেত অথবা ওই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ যেটা পেতাম তার যোগফলের সমান হবে। এই কথা যদি এখন ক্লিয়ার না হয়, আমরা এর সরাসরি অঙ্কের একটা এক্সাম্পলে যাই, তাহলে বুঝবো। এই সার্কিটে কয়টা সোর্স আছে? দুইটা স্যার, দুইটা। দুইটা, দুইটা সোর্স আছে। সেই দুইটা সোর্স আমরা যারা মিডের পরীক্ষা দিছি বা মিডের টপিক দেখছি, একটু বলতে পারবেন সেই দুইটা সোর্স কি ডিপেন্ডেন্ট সোর্স না ইন্ডিপেন্ডেন্ট সোর্স? যদি দেখেন আমার লাগবে না, তারপর বলতেছি এটা কি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট না স্যার, ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট দুইটা, সোর্স। দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে সার্কেল দ্বারা সরি বোঝানো হয় সরি স্যার, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার, জি স্যার। আর যদি মানে আমার রম্বস দ্বারা বোঝানো হতো তাহলে বুঝতাম যে ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এখন দেখেন আপনারা বলছেন এখানে দুইটা সোর্স আছে, তাহলে একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স, ঠিক আছে? এখন এই সার্কিটে বলছে, দেখেন, ইউজ সুপারপজিশন থিওরেম টু ফাইন্ড ভি ইন সার্কিট অফ ফিগার 8। তারপরে ভি বের করতে বলা হচ্ছে, ভি কার অ্যাক্রসে ভোল্টেজ? 4 ওহমের স্যার। 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ। এখন দেখেন 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি, এটাকে আপনার ক্যালকুলেট করতে বলা হচ্ছে। সোর্স আছে কয়টা? দুইটা। সুপারপজিশন প্রিন্সিপাল বলে এই দুইটা সোর্স এট এ টাইম অ্যাক্টিভ থাকলে আপনি 4 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ পাবেন, এটি অ্যাকচুয়ালি হচ্ছে, ধরেন এই সার্কিটে প্রথম শুধু 6 ভোল্ট অ্যাক্টিভ, 3 অ্যাম্পিয়ার নাই, ঠিক আছে? তাহলে আপনি যে ভোল্টেজ পাবেন 6 ভোল্টকে অ্যাক্টিভ রেখে, আবার দ্বিতীয়বার 3 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ রাখলেন, 6 ভোল্ট নাই, তাইলেও 4 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ পাবেন, তার টোটাল ভোল্টেজ হবে এই দুইটা ভোল্টেজের যোগফলের সমান। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে এবার একটু আপনাদের জন্য কোশ্চেন আসতেছে, এবার বলেন তো দেখি। এই সার্কিটে বি নট বের করতে হবে। বি নট হচ্ছে 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, ঠিক আছে? জি স্যার। এই 2 ওহমের অ্যাক্রসে যখন আমি ভোল্টেজ বের করব, এবার বলেন তো 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হলে এই এই আরিফুল ইসলাম আপনি বলেন, 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হলে এখানে এই সার্কিটে কয়টা সোর্স আছে? স্যার দুইটা আছে। দুইটা। তাহলে কি হবে সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী? মানে সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী যদি আমি 8 ওহমকে কনসিডার করি, তখন 20 ভোল্ট কি হবে, থাকবে না অফ হবে? স্যার ওইটা নেগেটিভ হবে আর কি।
না, মাইনাস হবে। মানে আমরা যখন 8 এম্পিয়ার কে কনসিডার করব তখন জি 20 ভোল্ট আমার অফ অফ করলাম মনে করেন, করলে আমি যে ভোল্টেজ পাচ্ছি, আবার পরের বার 20 ভোল্ট কে অ্যাক্টিভ করব, 8 এম্পিয়ার কে অফ করব, জি করলে যে ভোল্টেজ পাবো এই দুইটা ভোল্টেজকে যোগ করলে হবে এই বি নট। এটা জি হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। আমরা প্রিন্সিপাল আবার একটু যাই, আবার একটু বোঝার চেষ্টা করি। দেখেন, বলছে যে সুপারপজিশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস, মানে ভোল্টেজ মেজার করবো অ্যাক্রসে এন এলিমেন্ট ইন এ লিনিয়ার সার্কিট, একটা লিনিয়ার সার্কিটের একটা এলিমেন্টের অ্যাক্রসে আমি ভোল্টেজ মেজার করবো, ইজ দ্য অ্যালজাব্রিক সাম। অ্যালজাব্রিক সাম মানে হচ্ছে অ্যালজাব্রিকলি সাম, মানে যোগ করা, যোগের সমান হবে কার, অফ দ্য ভোল্টেজেস, মানে ভোল্টেজ গুলার যোগফলের সমান হবে অ্যাক্রস দ্যাট এলিমেন্ট, ওই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ গুলার যোগফলের সমান হবে, ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালং। প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন মানে এককভাবে যখন অ্যাক্টিভ থাকবে, তখন যে ভোল্টেজ গুলো পাবো তার যোগফলের সমান হবে। তার মানে আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুইটা হয় তাহলে আপনি ভোল্টেজ পাবেন কয়টা, দুইটা, তার যোগফলের সমান হবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি তিনটা হয় তাহলে ভোল্টেজ হবে তার তিনটার যোগফলের সমান। ঠিক আছে? জি স্যার। তাহলে এই সুপারপজিশন প্রিন্সিপালের এই স্টেপ আমরা যে করব, তার স্টেপটা হচ্ছে তিনটে স্টেপ। প্রথম স্টেপ কি, আপনার যে সার্কিট দেওয়া থাকবে সেই সার্কিটে কি টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সেপ্ট ওয়ান সোর্স। যদি যতগুলো সোর্স থাকবে একটা সোর্সকে বাকি রেখে বাকি সোর্সগুলোকে টার্ন অফ করব। ঠিক আছে, মানে একটা সোর্সকে বাকি রেখে বাকি সোর্সগুলোকে আমি টার্ন অফ করব। তাহলে আমার যদি তিনটা সোর্স থাকে, এট টাইম একটা অ্যাক্টিভ থাকবে, বাকি দুইটা টার্ন অফ থাকবে। তাহলে করলাম, এবং কি করব, ফাইন্ড দ্য আউটপুট। আউটপুট আমরা যদি ভোল্টেজ চাই তাহলে ভোল্টেজ, কারেন্ট চাইলে কারেন্ট। আউটপুট আমি ইয়ে করবো ডিউ টু দ্যাট অ্যাক্টিভ সোর্স ইউজিং নোডাল অর ম্যাশ অ্যানালাইসিস। নোডাল অথবা ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ওই একটা অ্যাক্টিভ সোর্সের জন্য এর ভোল্টেজ অথবা কারেন্ট আমরা মেজার করব। এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে রিপিট স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানকে আমি রিপিট করব ফর ইচ অফ দ্য আদার ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। অন্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোর জন্য আমি স্টেপ ওয়ানটাকে রিপিট করব। কারণ তাহলে আমার যদি একটা সার্কিট তিনটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে এই কাজটা কয়বার করতে হবে? তিনবার। তিনবার স্যার। তিনবার। তিনবার করতে হবে। তাহলে আমার রিপিট হয়ে হয়ে তিনবার করতে হবে। তারপরে দেখেন গেল 2 নম্বর স্টেপ আমি করলাম, ফাইন্ড দ্য টোটাল কন্ট্রিবিউশন। টোটাল কন্ট্রিবিউশন আমি বের করব বাই অ্যাডিং অ্যালজাব্রিক্যালি। অ্যালজাব্রিক্যালি আমি যোগ করব বাই অল কন্ট্রিবিউশন ডিউ টু দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোর জন্য যেই কন্ট্রিবিউশন পাচ্ছি, মানে প্রত্যেকটা, ধরুন আমার তিনটা সোর্স আছে, তাহলে প্রথম সোর্সের জন্য যেটুকু পেলাম, দ্বিতীয় সোর্সের জন্য যেটুকু পেলাম, তৃতীয় সোর্সের জন্য যেটুকু পেলাম, তার টোটাল কন্ট্রিবিউশন হবে তার এই তিনটার যোগফলের সমান। এটা হলো আমার সুপারপজিশন প্রিন্সিপালের স্টেপস। এখন আসি আমরা অঙ্কে। এবার একটু আমরা একটু মনোযোগ দিবেন, একবার সহজ জিনিস। স্যার একটা স্যার আগের পেজে একটু স্যার এগুলো আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি 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 জি। স্যার এই যে হ্যাঁ এখানে থাক প্রিন্সিপালে থাক স্যার। এখানে স্যার প্রিন্সিপালে বলা হলো স্যার ডিউ টু দ্যাট অ্যাক্টিভ সোর্স ইউজিং নোডাল অর ম্যাশ অ্যানালাইসিস। স্যার আমি জি তো নোডাল আর ম্যাশ অ্যানালাইসিস না করে স্যার অন্য কোনো উপায় করি তাহলে কি হবে কিনা স্যার? হবে, যদি মানে আপনার এখানে নোডাল এবং ম্যাশ ম্যান্ডেটরি না। ঠিক আছে, নোডাল এবং ম্যাশ বাদ দিয়ে যদি আমরা করে ফেলি তাইলেও হয়ে যাবে, সমস্যা নেই। ও থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখন আসেন যে এই সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী আমাদের এটা সলভ করতে। তাহলে দেখেন বলছে যে এই সার্কিট আমরা অলরেডি দেখলাম, এটা বলা হচ্ছে যে ফাইন্ড বি, বি ভোল্টেজ বের করতে বলা হচ্ছে। তো বি বললে আপনি খেয়াল করতে হবে সার্কিটে কোথায় বি লেখা আছে। তাহলে আমরা দেখতেছি 4 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে বি, মানে 4 ওহমের সাথে প্যারালালি আমি যদি মিটার ধরি তাহলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে বি ভোল্টেজ। আপনার শুরুতে বলছেন যে এখানে কয়টা সোর্স আছে, বলছেন দুইটা সোর্স আছে। তা আমি শুরুতে ধরে নিচ্ছি যেহেতু দুইটা সোর্স আছে তার মানে দুইটা ভোল্টেজের যোগফলের সমান হবে। তা আমি লিখলাম বি ইকুয়াল টু হচ্ছে বি1 প্লাস বি2, দুইটা ভোল্টেজের যোগফল। এখন যেহেতু আমরা বি1 বি2 দুইটা ধরছি, তাই আমি একটু অ্যাসাইন করে দিচ্ছি। বি1 হচ্ছে কার জন্য, 6 ভোল্টের জন্য, বি2 হচ্ছে 3 এম্পিয়ারের জন্য। এই কথা আমরা এখানে বলে দিচ্ছি, বি1 বি2 হচ্ছে কার জন্য, 6 ভোল্টের জন্য এবং 3 এম্পিয়ারের জন্য, এটা বললাম। এখন আসেন যে এট এ টাইম কাকে অ্যাক্টিভ রাখবো, একটাকে অ্যাক্টিভ রাখবো। প্রথম স্টেপে কি বলছে দেখেন, টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স এক্সেপ্ট ওয়ান। সবগুলোকে অফ করে দিব এক্সেপ্ট ওয়ান, একটা বাদ দিয়ে বাকি সবগুলোকে আমি অফ করব। আছে দুইটা, আমি 6 ভোল্টকে যদি অ্যাক্টিভ রাখি
তাহলে এখন এ অফ করে দেওয়া মানে হচ্ছে, স্মরণ রাখবেন, যখন কারেন্ট সোর্সকে আমি অফ করে দিই, কারেন্ট সোর্স অফ করে দেওয়া মানে হচ্ছে কারেন্ট সোর্স ওপেন সার্কিট হয়ে যাবে। আর ভোল্টেজ সোর্সকে যদি অফ করি, ভোল্টেজ সোর্স হয়ে যাবে শর্ট সার্কিট। মানে ভোল্টেজ সোর্স হবে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স হবে ওপেন সার্কিট। তাহলে আমি 6 ভোল্টকে আমি অ্যাক্টিভ রাখতেছি, তাহলে 3 এম্পিয়ার এটা কারেন্ট সোর্স, এটা কি হয়েছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কি, সাপোজ এই জায়গাটা ওপেন হয়ে গেল, এই অংশটা দেখেন ওপেন, কিছু নাই এখানে, এখানে ছিল 3 এম্পিয়ার, এখন কিছু নাই। এখন দেখেন 6 ভোল্ট আছে, তার সাথে কি থাকবে 8 ওহম রেজিস্টর এবং 4 ওহম রেজিস্টর আছে, তাহলে 8 ওহম এবং 4 ওহম রেজিস্টর দিলাম। তাহলে মেশ অ্যানালাইসিস অনুযায়ী আমি এখানে একটা কারেন্ট অ্যাসাইন করলাম, কত মেশ কারেন্ট I1, যেহেতু একটাই মেশ একটাই লুপ, মেশ কারেন্ট দিলাম I1। এখন যদি আমি কেবিএল অ্যাপ্লাই করি, কেবিএল অ্যাপ্লাই করলে কি হবে, 8I1 প্লাস 4I1, আর 6 ভোল্টেরটা কি হবে বলেন তো, প্লাস না মাইনাস? লুপ অনুযায়ী মাইনাস স্যার। মাইনাস, কারণ এটা মাইনাস দিয়ে ঢুকলে মাইনাস হবে, প্লাস দিয়ে ঢুকলে প্লাস হবে। ঢুকতেছে কোন পাশ থেকে, দেখেন এখানে মাইনাস নিচে, তার মানে ক্লক ওয়াইজ যদি ডিরেকশন দিই তাহলে মাইনাস দিয়ে ঢুকতেছে। তাহলে যেহেতু মাইনাস দিয়ে ঢুকতেছে তাহলে কত, -6, আর 8I1 4I1 এখানে একসাথে লেখা হচ্ছে 12I1, তাহলে 12I1 - 6 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে I1 বের করতে পারছি, I1 কত, 0.5 এম্পিয়ার। এই I1 যে কারেন্টটা, সে যেদের একটাই লুপ, সে I1 কারেন্ট কিন্তু 8 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, 4 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে, 4 ইন্টু এর কারেন্ট, রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, কারেন্ট হচ্ছে I1, তাহলে কত হবে 4I1, তাহলে 4 ইন্টু 0.5 মানে কত হচ্ছে 2 ভোল্ট, তাহলে V1 এর মান পেলাম হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস দিয়ে। এখন জুনাইদ সাহেব আপনি যেটা কোশ্চেন করছিলেন, যেটা আমরা অন্য ম্যাশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস না অ্যাপ্লাই করে করতে পারবো, এই যে এখানে দেখেন এটা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করছে। জি স্যার, এটা জি হচ্ছে স্যার। ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে, আর এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে। আপনি যেটাই করেন হবে। দ্বিতীয় ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে বের হচ্ছে, একই জিনিস। এটা কি স্যার, ভোল্টেজ ডিভাইডার রুলস বা কারেন্ট ডিভাইডার রুলস এর কোন একটা ব্যবহার জি, করলে করার হবে? সমস্যা নাই। এটা এমন না যে ম্যান্ডেটরি না যে ম্যাশ এবং নোডাল অ্যানালাইসিস করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম হচ্ছে 6 ভোল্ট অ্যাক্টিভ থাকলে ভোল্টেজ যেটা পাচ্ছি 4 ওহমের অ্যাক্রসে, সেই ভোল্টেজ হচ্ছে কত, 2 ভোল্ট। এটা ক্লিয়ার কিনা সবাই এটুকু? আর কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, তারপরে দেখেন এখন হচ্ছে আমরা 6 ভোল্টকে অ্যাক্টিভ করলাম, এবার করতে হবে কাকে, 3 এম্পিয়ারকে অ্যাক্টিভ করতে হবে। এখন যখন আমি 3 এম্পিয়ারকে অ্যাক্টিভ করব, 3 এম্পিয়ার হচ্ছে কারেন্ট সোর্স, 3 এম্পিয়ারকে অ্যাক্টিভ রাখলাম, 3 এম্পিয়ার অ্যাক্টিভ। আমরা বলছি ভোল্টেজ সোর্স যদি টার্ন অফ হয় তাহলে ভোল্টেজ সোর্স হয়ে যায় কি, শর্ট সার্কিট। দেখেন এখানে আমাদের ভোল্টেজ সোর্স ছিল, এটা হয়ে গেল কি, শর্ট সার্কিট, মানে এটা কানেক্টেড হয়ে গেল, এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, শর্ট সার্কিট হয়ে গেল। আর কারেন্ট সোর্স দিলাম 3 এম্পিয়ার। এখন এই 3 এম্পিয়ার কারেন্ট সোর্স, তাহলে সার্কিট কি দাঁড়ায়, 3 এম্পিয়ার আর 8 ওহমের রেজিস্টর আর 4 ওহমের রেজিস্টর। ঠিক আছে, এখন দেখেন 3 এম্পিয়ারের কারেন্ট আসলো, এসে তার দুইটা প্রান্ত দিয়ে যাচ্ছে, এখানে আর এখানে। এখন হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতেছি। কারেন্ট ডিভাইডার রুল ইউজ করলে কি হচ্ছে, I3 ইকুয়াল টু কত হবে, I3 হচ্ছে আমার 4 ওহমের ভিতরের কারেন্ট, এটা ইকুয়াল টু কত হবে, অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত, 8 প্লাস 4, তাহলে 8 প্লাস 4। আর অপোজিট, আমি কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে আমি যেই ব্রাঞ্চের কারেন্ট মেজার করতে চাই, ওই ব্রাঞ্চ বাদ দিয়ে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমি মেজার করতে চাই এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, তাহলে আমার অপোজিট ব্রাঞ্চ কোনটা, এটা বাদ দিয়ে যেটা আছে, তাহলে কত, 8 ওহম, তাহলে 8 ওহম উপরে, আর ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স মান কত, 4 প্লাস 8 ডিভাইড বাই 4 প্লাস 8 ইন্টু কারেন্ট কত, 3 এম্পিয়ার, ইন্টু কারেন্ট 3 এম্পিয়ার করলে আমি I3 পেয়ে যাচ্ছি। I3 মান কত পাচ্ছি, 2 এম্পিয়ার। যদি আমি কারেন্টের মান পেয়ে যাই তাহলে ভোল্টেজ V2 ইকুয়াল টু কত হবে, V2 ইকুয়াল টু হবে 4 ইন্টু 2 এম্পিয়ার, তাহলে 4 ইন্টু 2 মানে করলে কত হচ্ছে, 8 ভোল্ট। ঠিক আছে, আমরা 6 ভোল্ট অ্যাক্টিভ থাকলে ভোল্টেজ পাচ্ছিলাম 2 ভোল্ট, আর 3 এম্পিয়ার অ্যাক্টিভ থাকলে ভোল্টেজ পাচ্ছে হচ্ছে 8 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ কত হবে, সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী 2 প্লাস 8। দুইটা যোগ আচ্ছা, করতে হবে। লিঙ্কটা এখনই কেটে যাবে, লিঙ্কটা কাটলে আপনারা সেম লিঙ্কে জয়েন করবেন সাথে সাথে আর কি। ঠিক আছে, 40 মিনিট পর লিঙ্কটা কাটবে, কাটলে আপনারা জয়েন করে ফেলেন সেম লিঙ্কে আর কি। তাহলে দেখেন, তাহলে কি হবে, দুইটা ভোল্টেজের যোগফল করবো, তাহলে 2 ভোল্ট প্লাস 8 ভোল্ট, তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে কত, 10 ভোল্ট। ঠিক আছে, এখন দেখেন এতে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের?
জি স্যার, আসসালামু আলাইকুম। জি ইসলাম আছে আমি তো সবাই জয়েন করবেন তারপর শুরু করছি। স্যার একটু করে একটু চলে গেছিল হঠাৎ করে। ও না এটা চলে যায় না মানে লিঙ্ক কেটে গেছে আমি বলতেছিলাম তো এই জন্যই যে আপনার সেম লিঙ্কে আবার জয়েন করবেন আর কি 40 মিনিট হয়েছিল তো তাই লিঙ্ক কেটে গেছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা মোটামুটি তো আপনার জয়েন করছেন। আচ্ছা এখন বলেন এটাতে কোনো সমস্যা আছে কিনা আর কি আমরা যেটা এখন ডিসকাস করলাম যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। না স্যার। আচ্ছা এটা যদি প্রবলেম না থাকে তাহলে এখন এটা হচ্ছে আপনাদের মানে প্র্যাকটিস প্রবলেম আর কি, এটা নিজেরা প্র্যাকটিস করবেন। একটু আমার সাথে সাথে একটু বলেন তো দেখি। এখানেও দেখেন কয়টা সোর্স আছে, দুইটা। জি স্যার, তাহলে আমি যদি প্রথম মনে করেন যে সাপোজ 20 ভোল্টকে যদি অ্যাক্টিভ রাখি তাহলে এই জায়গাটা কি হবে, শর্ট সার্কিট না ওপেন সার্কিট? ওপেন হবে স্যার। ওপেন হয়ে যাবে। জি স্যার। ওপেন হয়ে গেলে দেখেন সিম্পল, এটা কিছু নাই, তার মানে একটা লুপ, সেখানে আপনার কারেন্ট যদি I1 হয় তাহলে 2 3 5 তাহলে কত, এই 10 I1 আর লুপ অনুযায়ী এটা কত +20 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আপনি I1 এর মান পাবেন, I1 এর মান পেলে আপনি এখানে বসাই দিলে হচ্ছে যে আপনি ভোল্টেজ পেয়ে যাবেন 2 ইনটু I1। জি ঠিক আছে। জি। এবার যদি আপনি 8 এম্পিয়ার কে কনসিডার করেন তাহলে কি হবে, 20 ভোল্ট এটা কি হবে, ওপেন। না ভোল্টেজ সোর্স কি হয়, ক্লোজ Short হয়ে circuit। গেল, সরি, ক্লোজ। ভোল্টেজ সোর্সটা শর্ট সার্কিট হয়ে গেল। জি আচ্ছা জি। যখন শর্ট সার্কিট হয়ে গেল এবার একটু খেয়াল করেন, তাহলে কারেন্ট আসলো, এসে তার দুইটা পথ আছে, এ একটা পথ, এ একটা পথ। বলেন তো দেখি, মনে করেন আমার কোন পথের কারেন্টটা দরকার, ডান দিকের পথের না বাম দিকের পথের? টু রেজিস্ট্যান্সের মানে বামের পথের দরকার। বামের পথ, বামের পথের দরকার আছে। এবার একটু বলেন তো এখানে যদি আমি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি, আগেরটা যদি বুঝে থাকেন শুধু এখানে এটা বলতে পারেন কিনা বলেন তো দেখি। এটা কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী বামেরটা মনে করেন, এই বামের যেটা যাচ্ছে এটা মনে করেন সাপোজ I2, তাহলে I2 ইকুয়াল টু কত হবে? I2 into 5 -5। স্যার 5 মানে স্যার এটা হবে স্যার হচ্ছে 8 ইনটু 5 এই ইনটুটা পরে বলেন, আগে শুধু রেজিস্ট্যান্সের অংশটা বলেন কত বাই কত হবে। স্যার এটা হবে স্যার 8 রেজিস্ট্যান্সের অফ হবে স্যার 5 ভাগ হচ্ছে 3 + 5 + 2। আচ্ছা এবার বলেন তো, আরিফ সাহেব আপনি বলেন তো। স্যার এটা হবে 2 + 3 মাইনাস, মানে এটা স্যার হইব মানে যেহেতু নেগেটিভ দিকে যাবে, উল্টা দিকে, তো স্যার -2 + 3 + 5 হইব। আচ্ছা ঠিক আছে, এই রুবেল সাহেব আছেন? তারিক সাহেব আছেন? জি স্যার। আপনি বলেন তো। স্যার এটা কারেন্ট ডিভিশন রুল হচ্ছে 8 into 5 ডিভাইডেড বাই 5 প্লাস 5 হবে স্যার, 2 আর 3 যোগ করলে। 2 আর 3 যোগ আছে। ঠিক আছে আপনার অ্যান্সার কারেক্ট আর কি। এবার ওই আরিফ সাহেব আপনাকে বলতেছি, আমরা যখন কারেন্ট ডিভাইডার ব্যবহার করব তখন এখানে মাইনাস আসার কোনো সুযোগ নেই আর কি। কারণ আমরা কারেন্টের বিষয় হচ্ছে কি, কারেন্ট ল অনুযায়ী আমরা কি জানি, কারেন্ট যা উৎপাদন হবে মানে কোনো একটা ইয়ে থেকে ব্রাঞ্চে যে দিয়ে যদি কারেন্ট ঢুকে অন্য ব্রাঞ্চগুলোতে সে কারেন্ট চলে যাবে। যেমন এটা আমরা ক্লাসে বুঝাতে গিয়ে বলি, সাপোজ বাংলাদেশের আজকে যে বিদ্যুৎ উৎপাদন, উদাহরণস্বরূপ যে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেছে আজকে এই মুহূর্তে, তাহলে এই উৎপাদিত বিদ্যুতের কোনো কিছু জমা রাখতে পারবে না স্যার। সাথে সাথে কি হবে, 14,000 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করতে হবে। যদি অতিরিক্ত বিদ্যুৎ থেকে যায়, ইন কেস যে বাংলাদেশের ডিমান্ড আজকে এই মুহূর্তে 14,000 মেগাওয়াট নাই, তাহলে কি হবে, অতিরিক্ত বিদ্যুৎ কি করা হবে? লিকেজ কারেন্ট হিসেবে ব্যবহার হবে। আবার বলেন। স্যার
স্যার ওইটা তো স্যার কারেন্ট যদি না থাকে তো হ্যাঁ অতিরিক্ত হলে স্যার ওইটা তো স্যার ইউজ করা যাবে না স্যার, মানে আমাদের ইউজ করে ফেলতে হবে, মানে এটা তো জমা করে রাখা না, যাবে না স্যার। জমা করে রাখতে পারবো না। তখন কি হবে আর কি, মানে বিদ্যুৎটা কোথায় যাবে আর কি? ধরেন আজকে হঠাৎ করে আর কি 14,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে, হঠাৎ করে আজকে বাংলাদেশের ধরেন রিকোয়ারমেন্ট দাঁড়ায় গেলো, এই মুহূর্তে রিকোয়ারমেন্ট দাঁড়ায় গেলো 12,000 মেগাওয়াট, 2,000 মেগাওয়াট বিদ্যুৎ রয়ে যাচ্ছে, সেটা কোথায় যাবে? সে যেহেতু মজুত রাখা যাবে না, যাবেটা কোথায়? উৎপাদন তো হচ্ছে। সেটাকে আমাদের গ্রাউন্ডিং করতে হবে, ঠিক আছে? অতিরিক্ত যে বিদ্যুৎ সেটাকে আমাদের গ্রাউন্ডে পাঠিয়ে দিতে হবে আর কি। কারণ গ্রাউন্ড হচ্ছে আমাদের ইলেকট্রনের আধার, আমরা সব বিদ্যুৎ মনে করেন গ্রাউন্ডে করতে হবে, মানে গ্রাউন্ডিং করে দিব আর কি। জি তাহলে এখানে হচ্ছে তার মানে আপনার কারেন্ট অনুযায়ী কি 8 এম্পিয়ার কারেন্ট এখানে আসতেছে, এসে ও এখানে জমা থাকার কোনো সুযোগ নেই। ও দুই ভাগে চলে যাবে, দুই রাস্তা আছে, দুই রাস্তা দিয়ে চলে যাবে। এখানে কারেন্ট নেগেটিভ আসার কোনো সুযোগ নেই। 8 এম্পিয়ার আসতেছে, দুই ভাগ হয়ে দুই রাস্তা দিয়ে চলে যাবে। যখন চলে যাবে, আমি জাস্ট ওই কারেন্ট ডিভাইডারের অংশটা, এটাই আপনারা বাকি দুজন আপনারা সঠিক অ্যান্সার দিচ্ছেন। এটা রুল অনুযায়ী কি অপোজিট, আমি চাচ্ছি বামের ব্রাঞ্চের, বাম দিকেরটা চাচ্ছি, তাহলে জি। অপোজিট ব্রাঞ্চ হবে। অপোজিট ব্রাঞ্চ কত? 5 জি ডিভাইডেড বাই হবে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত? 5 প্লাস 3 প্লাস 2, ঠিক আছে? তার মানে 5 ডিভাইড বাই 5 প্লাস 3 প্লাস 2 ইনটু আপনার কারেন্ট 8 এম্পিয়ার দেওয়া আছে, ইনটু 8 করলে হচ্ছে আপনি এই ব্রাঞ্চের কারেন্ট পাবেন। এখানে যখন কারেন্ট পেয়ে যাবেন, তাহলে এর ভোল্টেজ কত হবে? কারেন্ট ইনটু ভোল্টেজ, ভোল্টেজ ওই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাহলে আপনি ভোল্টেজ পেয়ে যাচ্ছেন। তাহলে দুইটা ভোল্টেজকে যোগ করে দিবেন, তাহলে দেখবেন যে 12 ভোল্ট হচ্ছে। আপনারা এটা প্র্যাকটিস করবেন, করে দরকার হলে নেক্সট ফিজিক্যাল ক্লাসে ক্যাম্পাস থাকবে, ওই সময় নিয়ে আসবেন, দেখাতে পারবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এই এবার এখানে আসি আমরা। বলা হচ্ছে যে ফর দ্য সার্কিট, এই ফিগারে ইউজ দ্য সুপারপজিশন থিওরাম টু ফাইন্ড কারেন্ট আই, মানে আই বের করতে বলা হচ্ছে। বলুন তো এই আই কারেন্টটা মানে কার কোথায় আছে? আই কারেন্টটা কি 3 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট, সেটা হচ্ছে যে আই। সে আই কারেন্টটাকে আমাদের বের করতে হবে, মান কত বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু কত হবে? কয়েকটা কারেন্টের যোগফল হবে। এখানে সোর্স আছে কয়টা এই সার্কিটে? দুইটা স্যার স্যার। তিনটা। তিনটা। ও সরি তিনটা। 12 ভোল্ট, 24 ভোল্ট, 3 এম্পিয়ার। তার মানে আই টোটাল কারেন্টটা হবে তিনটা কারেন্টের যোগফলের সমান। তাহলে কত? আমি দেখে নিলাম I1 প্লাস I2 প্লাস I3। আমি বলে নিচ্ছি I1 হচ্ছে 12 ভোল্টের জন্য, I2 হচ্ছে 24 ভোল্টের জন্য, I3 হচ্ছে 3 এম্পিয়ারের জন্য। এখানে আমি এটা এইভাবে দেখাচ্ছি। এখন আপনাদের যদি মনে হয় যে না উল্টা কিছু ধরবেন, আপনি ধরবেন যে I1 হচ্ছে 3 এম্পিয়ারের জন্য, I2 হচ্ছে 12 ভোল্টের জন্য, I3 হচ্ছে 24 ভোল্টের জন্য, কোনো সমস্যা নাই। যেটাই ধরেন কোনো সমস্যা নাই, টোটাল রেজাল্ট একই দাঁড়াবে, ফাইনাল রেজাল্ট একটাই হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আই ইকুয়াল টু হচ্ছে তিনটা কারেন্টের যোগফলের সমান হবে। এটা সহজ, যতটা সোর্স থাকবে ততগুলো যোগফল সমান হবে। এটা যদি ভোল্টেজ বের করতে বলা হইতো যে 3 ওহম এর একটা হচ্ছে ভোল্টেজ, তাহলে কত হতো? ভোল্টেজ ভি ইকুয়াল টু হতো V1 প্লাস V2 প্লাস V3, তিনটা ভোল্টেজের যোগফলের সমান হতো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে আমরা যে একটাকে কনসিডার করব, বাকিগুলোকে অফ করব। এখন দেখেন আমরা যদি 12 ভোল্টকে কনসিডার করি, 12 ভোল্টকে কনসিডার করলে আমার কি হবে? 24 ভোল্টটা কি হবে? ভোল্টেজ সোর্স কি হবে? স্যার ক্লোজ হয়ে যাবে। শর্ট সার্কিট না ওপেন সার্কিট? শর্ট সার্কিট। ক্লোজ হয়ে 3 যাবে, এম্পিয়ার কি হবে? ওপেন হয়ে যাবে। 3 এম্পিয়ার যদি ওপেন সার্কিট, তাহলে দেখেন আমি যখন 12 ভোল্টকে কনসিডার করলাম, তাহলে দেখেন 3 এম্পিয়ার ছিল এখানে, সেটা হলো ওপেন সার্কিট। 24 ভোল্ট ছিল এখানে, ক্লোজ। 24 ভোল্ট হয়ে গেল কি শর্ট সার্কিট। দেখেন 24 ভোল্ট হয়ে গেল শর্ট সার্কিট, 3 এম্পিয়ার হয়ে গেল ওপেন সার্কিট। ওকে, তাহলে আর বাকি ফিগারে যা যেটা যেখানে আছে সেটা আমরা রাখলাম। তাহলে যখন আমি 12 ভোল্টকে কনসিডার করলাম ডাবল এটা, এখন খেয়াল করেন, যদি ভালো করে খেয়াল করেন, তাহলে এই অংশটা এখানে তো ওপেন, তার মানে এটা কিছু নাই অ্যাকচুয়ালি। এটা যদি কিছু না থাকে, তাহলে এখান থেকে কি দেখতেছি? 8 এবং 4 তার দুইটা কিসে আছে? সিরিজ না প্যারালাল? প্যারালাল অবস্থা আছে। আচ্ছা, এই বলেন তো একটু, জুনেশের আছেন নাকি? জি স্যার। বলেন তো
এই সার্কিটে ধরেন এটা ওপেন মানে তো এই অংশ থেকে এখান থেকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি কিছু নাই, জি স্যার। নাই। এখন বলুন তো 8 ওহম এবং 4 ওহম কি সিরিজ না প্যারালাল? সিরিজ আছে স্যার, সিরিজ, সরি সিরিজ স্যার, সিরিজ। 8 এবং 4 হচ্ছে সিরিজ। সিরিজ, আচ্ছা। 8 এবং 4 সিরিজ, সিরিজ করলে কত হবে? 12। স্যার এই 12 12 স্যার, 4 এর সাথে, হ্যাঁ 12 এই 4 এর সাথে কি ভাবে আছে? সিরিজ না প্যারালাল? প্যারালাল স্যার। প্যারালাল আছে। তাহলে 8 এবং 4 হচ্ছে সিরিজ, তার সাথে 4 হচ্ছে কি প্যারালাল। স্যার ওটা একটু উল্টা হয়ে গেল না স্যার? মানে এক পাশ থেকে ধরলে ভালো হতো না স্যার? কোন পাশ থেকে ধরবেন বলেন? এই দিক থেকেই যাক স্যার, মানে এই যে 12 ভোল্টে যে আমরা দেখাচ্ছিলাম স্যার, এখান থেকে যাক। এখান থেকে গেলে স্যার তাহলে স্যার হচ্ছে 8 আর 4 12, এটা হলো আপনার সিরিজ হলো। আর হচ্ছে 4 আর 3 এর স্যার প্যারালাল করে যোগ করে দিলে হবে না স্যার? 4 আর 3 মানে সিরিজ? হ্যাঁ জি মানে না, আপনি সিরিজ করতে হলে ওই যে আমরা সিরিজ প্যারালাল যখন মিড সেমিস্টারের যে সিলেবাস ছিল প্রথম হ্যান্ডআউট, ওখানে তো আমরা এই যে সব সিরিজ প্যারালাল গুলো মানে আমরা ক্লিয়ার করলাম। সিরিজ হতে হলে কি হয়, এটা ফিজিক্স ক্লাসে দেখাতে পারলে বুঝাতে পারতাম আর কি। মনে করেন সাপোজ আমার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী দুইটা যদি সেম পজিশনে থাকে, মানে দুই বৃদ্ধাঙ্গুলি দুই তর্জনী যদি সেম পজিশনে থাকে, তাকে বলি আমরা প্যারালাল। আর সিরিজ কখন? যদি এক হাতে বৃদ্ধাঙ্গুলি আর এক হাতে তর্জনীর সাথে যদি লাগে, তাহলে হচ্ছে সিরিজ। মানে সিরিজ বলতে আমরা বুঝাই সাপোজ 8 ওহম রেজিস্ট্যান্সের একটা টার্মিনাল এবং 4 ওহমের টার্মিনাল যদি সেম পজিশনে হয়, তাহলে এই 8 এবং 4 হচ্ছে আপনার সিরিজ। এবং অপর প্রান্ত ডিফারেন্ট পজিশনে থাকতে হবে। অপর প্রান্ত দেখেন ডিফারেন্ট পজিশনে। আর 8 এবং 4 আপনি সিরিজ করার পর যেটা 12 হচ্ছে, তার সাথে 4 কেন সিরিজ? দেখেন 8 এবং 4 এর যে মাথাটা, এই মাথা 4 এর মাথা সেম, মাজার কোনো এলিমেন্ট নাই। 4 এর অপর মাথার সাথে 8 এবং 4 যোগ করলে যেটা 12 হয়, সেটা মাথা হচ্ছে এখানে। তাই আপনি 4 এর সাথে আগে 12 কে প্যারালাল করতে হবে। 4 এর সাথে 12 কে প্যারালাল করলে হবে কত? 3 ওহম। ক্যালকুলেশনটা একটু বলে আসি, তাইলে হচ্ছে বোঝা যাবে। তাহলে দেখেন 12 প্যারালাল হচ্ছে 4 এর সাথে, 12 প্যারালাল 4 এর সাথে করলে কি হয়? উপরে গুণ নিচে যোগ, তাহলে পাচ্ছে কত? 3 ওহম। দাঁড়ালো হচ্ছে 3 ওহম। এই 3 ওহমের সাথে এখানে 3 ওহম কিসে আছে? সিরিজে আছে। তাহলে 3 এবং 3 সিরিজ কত হলো? তাহলে 6 ওহম। রেজিস্ট্যান্স যদি 6 ওহম হয়, ভোল্টেজ যদি 12 ভোল্ট হয়, তাহলে কারেন্টের মান কত হবে? 12/6, তার মানে হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে দেখেন কারেন্টের মান হচ্ছে 2 এম্পিয়ার, 12/6। এটা বুঝছেন কি না? জি স্যার, বুঝছি। তাহলে I1 পেলেন হচ্ছে 2 এম্পিয়ার। এখন I1 আমাদের ক্যালকুলেশন শেষ। এবার হচ্ছে যে আমরা I2 ক্যালকুলেট করব। I2 কার জন্য? 24 ভোল্টকে কনসিডার করলে। 24 ভোল্টকে যদি কনসিডার করি, এটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে এটা হয়ে যাবে কি? শর্ট সার্কিট। এটা হয়ে যাবে ওপেন সার্কিট। তাহলে দেখেন 24 ভোল্টকে কনসিডার করলাম, এটা হয়ে গেল শর্ট সার্কিট, এই ভোল্টেজ সোর্সটা শর্ট সার্কিট হলো, এটা হয়ে গেল ওপেন সার্কিট। ঠিক আছে? জি। ওকে। আচ্ছা, এখন বলেন তো এই সার্কিটে কয়টা লুপ আছে? এই বাম পাশের সার্কিটটাতে কয়টা লুপ আছে? দুইটা লুপ আছে। দুইটা। এখানে কিন্তু কোনো লুপ নাই, কারণ এটা ওপেন। ঠিক আছে? কারণ এই অংশ অ্যাকচুয়ালি নাই। তাহলে লুপ হচ্ছে দুইটা। তাহলে দুইটাতে আমি মেশ কারেন্ট দিলাম কত? IA IB লিখলাম। তাহলে মেশ কারেন্ট অনুযায়ী যদি আমি এখানে KVL অ্যাপ্লাই করি, সেই KVL ইকুয়েশন হচ্ছে এটা। কিভাবে একটু বুঝাই দিচ্ছি। প্রথম মেশের কারেন্ট কত? IA। তাহলে কত হবে? প্রথম মেশে যাচ্ছে মানে 4IA, 4 প্লাস 8 প্লাস 4 যোগ করলে কত হচ্ছে? 16IA। 24 এটা কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস স্যার। 24 প্লাস হবে। তাহলে কত? 16IA প্লাস 24 হইল। কিন্তু যখন আমরা মেশ অ্যানালাইসিস করি, এই মেশের কারেন্ট হচ্ছে IA। মেশ কারেন্ট এবং ব্রাঞ্চ কারেন্ট দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা বলে আসছি। মেশ কারেন্ট হচ্ছে IA, কিন্তু এই IA মানে এমন না যে 4 ওহমের ভিতর দিয়ে IA কারেন্ট যাচ্ছে। কারণ 4 ওহম আরেকটা লুপের সাথে যুক্ত আছে, সেই লুপের একটা কারেন্ট আছে, সেই কারেন্টটা হচ্ছে IB। তাহলে আপনি যদি ফার্স্ট মেশে থাকেন, তাহলে লিখবেন কত? 4IA মাইনাস IB, মানে IB কারেন্টটা বিয়োগ হবে, কারণ দুইটা দুই ডিরেকশনে। এটা যাচ্ছে মনে করেন বাম থেকে ডানে,
সরি ডান থেকে বামে, আর আইবি কারেন্ট যাচ্ছে দেখেন বাম থেকে ডানে, অপোজিট ডিরেকশন। তাহলে কি হবে 4IA মাইনাস আইবি। তাহলে আমি যেহেতু 4 প্লাস 8 প্লাস 4 কত বললাম 16IA, তাহলে 4IB কি হবে, বিয়োগ হবে। তাহলে দেখেন একসাথে লেখা হলো 16IA মাইনাস 4IB। আর 24 ভোল্ট আপনারা বললেন পজিটিভ, তাহলে প্লাস 24 ইকুয়াল টু 0। বুঝছেন কি না কেন 16IA মাইনাস 4IB হলো? এটা এটা হচ্ছে এখানে কমপ্লেক্স পার্ট আর কি, ঠিক আছে? এটা বুঝতেছেন কিনা আমি আবার নাইলে রিপিট করতেছি। জি স্যার আরেকবার আমি যখন মেশ অ্যানালাইসিস চালাবো তখন এই এই এইখানে কেবিএল চালাবো এই লুপে। তাহলে 4 8 4 কত হলো 16, কারেন্টের মান কত আইএ, তাহলে 16IA। কিন্তু এই 4 ওহমটা আরেকটা মেশের সাথে কানেক্টেড, যে মেশে কারেন্ট চাইবে, তাহলে এই 4IB বিয়োগ হবে। 8 ওহম কি কারোর সাথে কানেক্টেড আছে? অন্য কোনো মেশের সাথে কানেক্টেড আছে? না স্যার। না স্যার। এই 4 ওহম কানেক্ট আছে? জি না, জি স্যার আছে, এটা আছে। না স্যার I2 এর সাথে আছে স্যার। এটা নাই স্যার, এটা নাই, I2 এর সাথে আছে। না, I2 এর সাথে কিভাবে? I2 তো কোনো মেশ কারেন্ট না, I2 তো ব্রাঞ্চ কারেন্ট। দুইটা পার্থক্য আছে কিন্তু। I2 হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট, IB হচ্ছে মেশ কারেন্ট। মেশ মানে হচ্ছে লুপের কারেন্ট, আর ব্রাঞ্চ মানে হচ্ছে জাস্ট একটা এলিমেন্টের ভিতর দিয়ে যে কারেন্ট আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট, ঠিক আছে? তাহলে 4 ওহমের সাথে এখানে কোনো লুপ নাই, লুপ থাকলে না মেশ কারেন্ট আসতো। লুপ আর মেশ হচ্ছে এক কথা আর কি, মানে মেশ মানে হচ্ছে লুপকে বলা হয় আর কি, ঠিক আছে? তার মানে 4 ওহমের সাথে কোনো ম্যাচ না, তাহলে এই 4 সাথে কিছু বিয়োগ হবে না, 8 বিয়োগ হবে না, শুধু বিয়োগ হচ্ছে কোনটা, এটা 4IB, কারণ এই 4 এর সাথে আইবি কারেন্ট জড়িত আছে। তাহলে 4IB করলাম, এটা ক্লিয়ার হয়ে যাবে এখন পরের ইকুয়েশনে গেলে। এবার একটু আমাকে রুবেল সাহেব আপনি একটু বলেন তো দেখি, আমি যদি এবার দ্বিতীয় এই এখানে আমি কেবিএল যদি চালাই তাহলে কি হবে, কত আইবি হবে? 4 প্লাস 7IB, ঠিক আছে? কিছু কি বিয়োগ হবে? না স্যার। আর অন্য কেউ? আরে স্যার জুনার সাহেব? স্যার আমি প্রশ্নটা ভালো বুঝি নাই। মানে আমরা প্রথম এটার কেবিএল তো বুঝছেন, আমি এবার এখানে কেবিএল এর কথা বলতেছি। এই লুপে যখন আমি কেবিএল চালাবো তাহলে আমি কত লিখবো, 4IB প্লাস 3IB, বা একসাথে বলতে পারি 7IB। আমি জিজ্ঞেস করতে 7IB সাথে কোনো কিছু কি বিয়োগ হবে কিনা, যেমন স্যার I2 মাইনাস এখানে I1 আমার 4IB বিয়োগ হয়েছিল প্রথম লুপের ক্ষেত্রে। আমার প্রশ্ন হলো আমি যখন এখানে কেবিএল চালাবো তখন কোনো কিছু বিয়োগ হবে কিনা আর কি। আচ্ছা আমি বলে দিচ্ছি বিয়োগ হবে কিনা, যে আপনার যে রেজিস্ট্যান্স গুলো আছে সেই রেজিস্ট্যান্স গুলো অন্য কোনো মেশের সাথে কানেক্টেড কিনা। সাপোজ 3 ওহম রেজিস্ট্যান্স, এটার সাথে কোনো মেশ কানেক্টেড আছে? না স্যার। নাই, তাহলে এটা বিয়োগ হবে না। এই 4 ওহম এর সাথে কোনো মেশ কানেক্টেড আছে? আছে কানেক্টেড, সেটা কত? প্রথম মেশের কারেন্ট আছে IA, তাহলে এই 4IA বিয়োগ হবে। তাহলে আপনি কত লিখবেন, 7IB মাইনাস 4IA। তাহলে দেখেন 7IB মাইনাস 4IA ইকুয়াল টু 0। বুঝতে পারছি না? জি স্যার বুঝছি। যদি বুঝেন তাহলে এখান থেকে যদি আমি I এর মান বের করি তাহলে I ইকুয়াল টু কত হবে, 7/4IB। এই মানটা যদি আমি প্রথম ইকুয়েশনে বসাই দিই তাহলে পাবো IB এর মান পাবো কত, -1 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে যেটা IB সেটা হচ্ছে আমাদের I2। কিভাবে I2 আর IB সেম দেখেন, একটু এটা এই কথাটা একটু বুঝে নিয়েন। এটা আমরা মেশ অ্যানালাইসিস অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি, মানে আমরা এটা প্র্যাকটিস করছি। দেখেন আইবি কারেন্টটা এইভাবে আসলো, এসে 3 ওহমের ভিতর দিয়ে কি উপর থেকে নিচে নামতেছে, আর I2 কারেন্টও কি 3 ওহমের উপর থেকে নিচে নামতেছে। তাহলে যেটাই আইবি সেটাই I2। কথা বুঝতে পারছি? যদি I2 ডিরেকশন উল্টা দিকে হইতো তাহলে I2 ইকুয়াল টু কত হতো, -IB হইতো, কারণ IB যে ডিরেকশন I2 ডিরেকশন ভিন্ন, তাহলে আমরা লিখতাম I2 ইকুয়াল টু -IB। আর এখন যেহেতু দুইটারই সেম ডিরেকশন, উপর থেকে নিচে, এটাও উপর থেকে নিচে, তাহলে IB হচ্ছে I2। আমি লিখলাম IB হচ্ছে I2, সেটা কত, -1 এম্পিয়ার।
ঠিক আছে, তাহলে আমরা I2 ক্যালকুলেট করলাম। আর বাকি আছে কি আমাদের, মানে 12 ভোল্ট 24 ভোল্টকে কনসিডার করা শেষ। এবার কনসিডার করব কাকে, আমরা 3 এম্পিয়ার কে কনসিডার করব। যদি আমরা 3 এম্পিয়ার কে কনসিডার করি, একে কনসিডার করি, তাহলে 24 ভোল্ট কি হবে, শর্ট সার্কিট, 12 ভোল্ট হবে কি, শর্ট সার্কিট। তাহলে করলাম 12 ভোল্ট শর্ট সার্কিট, 24 ভোল্ট শর্ট সার্কিট। ওকে, তাহলে আমার 3 এম্পিয়ার কারেন্ট সোর্স আছে। এখন এটাকে আমরা কি করব, নোডাল অ্যানালিসিসের মাধ্যমে করব। যেহেতু এখানে আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আমরা করতে পারবো না, অনেক কমপ্লেক্স সার্কিট, ঠিক আছে। এটাকে আমরা নোডাল অ্যানালিসিসের মাধ্যমে করব। নোডাল অ্যানালিসিস মাধ্যমে কিভাবে করব, এখানে কয়টা নোড আছে আমরা দেখব, একটাকে রেফারেন্স নোড ধরবো আর বাকিগুলো নন রেফারেন্স নোডে আমি ভোল্টেজ অ্যাসাইন করব। এখানে নোড আছে 3টা। দেখেন এই থেকে এই পর্যন্ত যা আছে সব হচ্ছে সেম নোড, কারণ কি এখানে কোনো এলিমেন্ট নাই মাঝে, তাহলে এখানে একটা নোড, আর এই মাঝে একটা নোড, এখানে একটা নোড। নোড কাকে বলি, দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চ যে পয়েন্টে মিলিত হয় তাকে আমরা বলি যে নোড। তাহলে এই সার্কিটের নোড আছে 3টা, তাহলে 3টা নোডের ভিতরে একটা নোডকে আমি রেফারেন্স নোড ধরবো। তাহলে ধরুন এটাকে ধরুন রেফারেন্স নোড ধরলাম, তাহলে আর বাকি দুইটা নন রেফারেন্স নোডে ভোল্টেজ অ্যাসাইন করব, V1 V2 অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার শেষে আমি এবার কি হচ্ছে 3 এম্পিয়ার কারেন্টের ডিরেকশন আছে, আমি এবার বিভিন্ন কারেন্টের ডিরেকশন আমি দিলাম, ঠিক আছে, আমার খুশি মতো আমি কারেন্টের ডিরেকশন দিলাম। এখন দেখেন যদি ফার্স্ট নোডে আমি যদি নোডাল অ্যানালিসিস করি, তাহলে এখানে যদি খেয়াল করি আমরা, এম্পিয়ার কারেন্ট এই নোডে ঢুকতেছে, এই নোডে 3 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, ঢুকে দুইটা পথ দিয়ে চলে যাচ্ছে। তাহলে 3 এম্পিয়ার ঢুকতেছে ইকুয়াল টু হবে কি বাকি দুইটার যোগফল। তাহলে 3 ইকুয়াল টু কত হবে, বাকি দুইটা জিনিসের যোগফলের সমান হবে। সেই যোগফলটা কি, এই 8 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ, এক প্রান্তের ভোল্টেজ কত, V2, আর আরেক প্রান্তের ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত বলেন তো, আমার কথা কি বুঝতে পারছেন বা কোশ্চেন বুঝছেন কিনা আর কি। আমার প্রশ্ন হলো এই 8 ওহমের দুইটা প্রান্ত, এই প্রান্তের ভোল্টেজ তো V2 দেওয়া আছে, আমরা জিজ্ঞেস করি এই প্রান্তের ভোল্টেজ কত, V1 স্যার। কিভাবে V1 হবে, কারণ এই প্রান্ত V1 হইতে হলে তো V1 এর ভোল্টেজ হচ্ছে এখানে, এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, কারণ এটা V1 না, বলে দিলাম। বলেন তো কত হবে, যেহেতু এটা রেফারেন্স নোড মানে হচ্ছে এটা এখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড মনে করেন, ঠিক আছে। তাহলে এখানে ভোল্টেজ কত, তাহলে 0, মানে গ্রাউন্ডের ভোল্টেজ কত, 0 না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা জানি কি কারেন্ট ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। যখন নোড ভোল্টেজ দিয়ে করব তখন কি হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, কারণ V2 মাইনাস 0 ডিভাইড বাই 8, V2 মাইনাস 0 ডিভাইড বাই 8 মানে কত, V2 বাই 8। তাহলে দেখেন V2 বাই 8। ওকে, আরেকটা কারেন্ট কোথায়, 4 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে 4 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ কত, এক প্রান্তের ভোল্টেজ V2 আর এক প্রান্তের ভোল্টেজ V1, তাহলে দুই ভোল্টেজের পার্থক্য কত, V2 মাইনাস V1 ডিভাইড বাই রেজিস্ট্যান্স 4। তাহলে দেখেন লিখলাম V2 মাইনাস V1 ডিভাইড বাই 4। এই কথা বুঝছেন কিনা, আমি আবার রিপিট করতেছি, 3 এম্পিয়ার এই নোডে ঢুকতেছে, তাহলে 3 ইকুয়াল টু হচ্ছে দুইটা কারেন্টের যোগফল হবে। একটা কারেন্ট হচ্ছে 8 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে 4 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। 8 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, 8 ওহমের এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে V2 আর এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0, তাহলে লিখলাম কত, V2 মাইনাস 0 ডিভাইড বাই 8। 4 ওহমের এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে V2 আর এক প্রান্তের ভোল্টেজ হচ্ছে V1, তাহলে আমরা লিখলাম V2 মাইনাস V1 ডিভাইড বাই 4। এই গেল একটা KCL এর ইকুয়েশন। এবার দ্বিতীয়, এই নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করি, সেই KCL অনুযায়ী কি হচ্ছে দেখেন, I2 কারেন্ট বের হচ্ছে, এই প্রান্তে 4 ওহম দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, আর এই 4 ওহম দিয়ে কারেন্ট ঢুকতেছে, একটা ঢুকতেছে দুইটা বের হচ্ছে। তাহলে দেখেন একটা ঢুকতেছে দুইটা দিয়ে বের হচ্ছে, এইটা যে কারেন্ট বের হচ্ছে সেটা কিন্তু কি তার দুই প্রান্তের ভোল্টেজ V1 মাইনাস 0 ডিভাইড বাই 4, তাহলে কত, V1 বাই 4।
দেখেন b1/4, এখানে ভোল্টেজ কত b1, এখানে ভোল্টেজ 0, তাহলে কত হবে b1 - 0/3, তাহলে কত হবে b1 - 0/3 মানে কত b1/3, তাহলে এখন b1/3 এই দুইটা দিয়ে কারেন্ট বের হলো, ঢুকতেছে কোনটা দিয়ে 4 ওহম দিয়ে, 4 ওহমে তাহলে ভোল্টেজ কত হায়ার পটেনশিয়াল মানে b2 - b1/4, তাহলে এখন b2 - b1/4 এটা দিয়ে ঢুকতেছে, বাকি দুইটা দিয়ে বের হচ্ছে। এখন এই ইকুয়েশনগুলো যদি আমি শর্ট করি, প্রথম ইকুয়েশন যদি শর্ট করি তাহলে দাঁড়াচ্ছে এটা, দ্বিতীয় ইকুয়েশন থেকে শর্ট করলে দাঁড়াচ্ছে এটা। এখান থেকে b2 এর মানটা যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে আমি b1 এর মান পাচ্ছি কত 3 ভোল্ট, b1 এই ভোল্টেজ পেয়ে গেলাম 3 ভোল্ট, তাহলে এই কারেন্টের মান কত হবে 3 ভোল্ট / 3 ওহম রেজিস্ট্যান্স, তাহলে কারেন্টের মান হবে 3/3 মানে কত 1 এম্পিয়ার, তাহলে i3 এর মান পেলাম কত 1 এম্পিয়ার। আমি এর আগে i1 এবং i2 বের করছি, i2 হচ্ছে কত -1 এম্পিয়ার, i1 হচ্ছে 2 এম্পিয়ার, তাহলে 2 এম্পিয়ার -1 প্লাস 1, তাহলে কত পাচ্ছি আমি টোটাল কারেন্ট ইকুয়াল হচ্ছে 2 এম্পিয়ার। ঠিক আছে, এখন বলেন এই অঙ্ক যদি বুঝেন তাহলে সুপারপজিশন প্রিন্সিপালের যাই আসুক করতে পারবেন, আর পরীক্ষায় এর থেকে কঠিন কোনো কিছু আর আসবে না। ঠিক আছে, ইভেন ধরেন এই এখন যেটা আছে তিনটা, এটাও নাও আসতে পারে, হয়তো দুইটার আসতে পারে, কিন্তু এটা সবচেয়ে কঠিনটা আর কি। ঠিক আছে, এর থেকে কঠিন কিছু আর পরীক্ষা আসবে না, ক্লাস টেস্টও আসবে না, মানে ফাইনাল পরীক্ষা আসবে না আর কি। ওকে স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল। এটা আপনারা আমি তো আজকে এখন বলে দিলাম, ইয়ে করলেন, আর দেখবেন নেক্সট ক্লাসে তো কোনো যেই রকম কনফিউশন থাকুক নেক্সট যখন ক্লাস হয় আর কি ক্লাসে জিজ্ঞেস করবেন। আচ্ছা ছোট্ট একটা জিনিস ওইটা একটু জাস্ট বলে দিই, তাহলে আজকের ক্লাস এখানে আমি শেষ করবো আর কি। সোর্স ট্রান্সফরমেশন, সোর্স ট্রান্সফরমেশন মানে হচ্ছে যদি ভোল্টেজ সোর্স আছে, মানে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজের রেজিস্টর যদি থাকে, তাহলে এই ভোল্টেজ সোর্সের পরিবর্তে যদি আমি কোনো কারেন্ট সোর্স দিই তাহলে ওই রেজিস্টরটা প্যারালাল যাবে। মানে তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে পারি কারেন্ট সোর্সের সাথে রেজিস্টর থাকবে প্যারালাল, আর ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টর থাকবে কি সিরিজ। এই জিনিসটাকে আমরা বলি সোর্স ট্রান্সফরমেশন। মানে বলতেছি দেখেন এ সোর্স ট্রান্সফরমেশন ইজ দ্য প্রসেস অফ রিপ্লেসিং এ ভোল্টেজ সোর্স, একটা ভোল্টেজ সোর্সকে রিপ্লেস করব কি ইন এ সিরিজ উইথ রেজিস্টর আর, মানে ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে রেজিস্টর আর থাকে একে রিপ্লেস করব কি দ্বারা, একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ রেজিস্টর আর, ওই কারেন্ট সোর্সের সাথে প্যারালালি দিবে হচ্ছে রেজিস্টরকে, একে আমরা বলি সোর্স ট্রান্সফরমেশন। এবং আজকের ক্লাস হচ্ছে আপনাদের এই পর্যন্ত। এখনো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আর না হলে আপনাদের এই হ্যান্ডআউট রিলেটেড যত কোশ্চেন আছে আর কি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন আর কি। জি স্যার, আগামীকাল কি আমরা সরাসরি ক্লাস করব? আর আগামীকালকে যেটা বললাম, আপনারা আমি ক্যাম্পাস থাকবো এমনিতে, আমাদের কাজ আছে আর কি। আপনার যদি ইয়ে করেন আসেন তাহলে ক্লাস হবে, ক্লাস বলতে হচ্ছে ফিজিক্সের ক্লাস হচ্ছে, আর আমার ক্লাসটা হবে। আপনাদের যে ইংলিশের ক্লাস বা অন্য কোনো কোর্সের ক্লাস থাকলে ওইটা ম্যাথের ক্লাস হইতে হবে না আর কি। ঠিক আছে, ওকে স্যার। স্যার আমার একটু বিষয়টা স্যার প্রোগ্রামিং সি ক্লাস হবে স্যার? না 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 ওইটা হবে না, কারণ ওইটার সাথে সিএসসি স্টুডেন্ট আছে তো, ওইটা ক্লাস হবে না, ওইটা নেক্সট উইক থেকে হবে আর কি। স্যার আমার একটা স্যার বিষয় দিয়েছিল স্যার, প্রোগ্রামিং সি স্যার আমাদের বই পড়ানো হচ্ছে সরাসরি স্যার, অত বড় বই পড়া আমাদের একটু কষ্ট হয়ে যায় স্যার। শর্ট সিলেবাস দিলে ভালো হয় স্যার। এই একটা জিনিস হচ্ছে কি, আমি যদি একটু বলি একটুকুই, যে ধরেন প্রত্যেক টিচার আর প্রত্যেক কোর্স তো ধরেন একভাবে যাবে না। মনে করেন একটা আমি সামনাসামনি দেখালে একবার বলবো, আর এমনি একটু অনলাইনে এখন একটু বলি, ধরেন হাতে 5 আঙ্গুল যেমন সমান না মনে করেন, তা আপনাদের টিচার মানে সবাই তার একভাবে ইয়ে করবে না আর কি। ঠিক আছে, তো এই কিছু কিছু কোর্সের ক্ষেত্রে চিন্তা করবেন এইসব কোর্সগুলো জাস্ট এমনিতে কোনোভাবে ইয়ে গেলে হলো আর কি। ঠিক আছে, আপনারা জাস্ট ক্লিয়ার করতে পারলে হলো আর কি। আর যেটা আপনাদের ভালো রকম গেলে তো স্যার আপনাদের রেজাল্ট ভালো হবে। বুঝতে পারিনি স্যার, কোন রকম গেলে তো স্যার রেজাল্ট ভালো আসবে না স্যার আমাদের। না আমি এটা বলি না, এটা তো হচ্ছে যে আপনার মনে করেন হয়তো আপনার ট্রিপুলিতে আপনার কোর্স সংখ্যা আছে টোটাল হয়তো 78টার কোর্স। ঠিক আছে, এটা আমি আপনাকে হয়তো 2-3টা কোর্সের কথা বলতেছি যে এটার কথা। আর আপনার মিক্স এন্ড কোর্সে তো আপনি কথা, আমি তো কথা শেষ করিনি, আপনি এর আগে বলছিলেন, আমি বললাম যে আপনার ডিপার্টমেন্টের যত কোর্স আছে আর কি, আপনি এই সেমিস্টার ডিপার্টমেন্টের কোর্স বলতে পারেন, রিলেটেড কোর্স হচ্ছে 2টা, ফিজিক্স এবং হচ্ছে যে ইলেকট্রিক্যাল সার্কিট। যত সিনিয়র লেভেলে যাবেন শুধু ডিপার্টমেন্টের কোর্স বাড়তে থাকবে, আর নন ডিপার্টমেন্টের কোর্স তত কমতে থাকবে। আর তো আমি বলছি যে ডিপার্টমেন্টাল যত কোর্স আছে এটা সবসময় ওইসব কোর্সের ব্যাপারে একটু সিনসিয়ার থাকবেন এবং ওইগুলো জানার বা ইয়ার চেষ্টা করবেন। আর নন ডিপার্টমেন্টের কিছু কোর্স থাকবে ওই টিচার সাথে আপনারা মানে দেখলে আপনারা ক্লাস করবেন, কথা বলবেন, টিচার কাছে যেটুকু হেল্প পান বা কিছু সেই হিসাবে দিয়ে শেষ করা আর কি, এটা বলছে আর কি।
তো এটা এমন না তো আপনার ওই টাইপের কোর্সগুলো হয়তো, যেটা বললাম যে টোটাল যদি আপনার 78টা কোর্স হয়ে থাকে, তাহলে আপনি হয়তো দেখা যাচ্ছে মানে 3টা 4টা কোর্স হয়তো আপনি এই টাইপের জিনিস আসতে পারে, বা 2টা 3টা কোর্সে, বা নাও আসতে পারে আর কি, ঠিক আছে। ম্যাক্সিমাম কোর্স তো আপনার সব টিচারের কাছ থেকে আপনার মানে পজিটিভলি সব ইয়ে পাবেন আর কি। তো আপনাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি কোনো সমস্যা ফেস করেন, এটা স্যারকে বললে ইনশাল্লাহ এইসব বিষয়গুলো স্মুথলি যাবে আর কি, ঠিক আছে। জি স্যার, আগামীকাল আপনার আচ্ছা, তো ক্লাস, ঠিক আগামীকাল স্যার হ্যাঁ, আমি ক্লাস থাকবো, 2টার আপনার পরে। আজকে ক্লাস হবে। আর আপনি যেটা করতে পারেন, আরিফ সাহেব, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ক্লাস হোক বা না হোক, আপনি যদি মনে করেন যে আপনার কোনো সমস্যা আছে বা কিছু, ওই যে হ্যান্ডআউট রিলেটেড, আপনি হ্যান্ডআউট কালেক্ট করছেন, প্রথম 2টা হ্যান্ডআউট জি স্যার, করছি স্যার। করছেন। আপনি যদি মনে করেন যে ওই হ্যান্ডআউট রিলেটেড কোনো বিষয় আপনি মানে পড়ে থাকে, জিজ্ঞেস করতে চান বা কিছু, তাহলে কালকে এসে দেখা করতে পারেন, সমস্যা নেই আর কি, সেকেন্ড হাফে আর কি। জি স্যার, মানে আমি 2 মাস পরে আসবো স্যার, ওই যে 2টা পরে মনে হয় আপনার ক্লাসের টাইম স্যার। হ্যাঁ, ওই টাইমে আসবেন, তাহলে আপনি পাবেন আর কি, ঠিক আছে। আপনি ক্লাস টাইমে আসলে আমাকে পাবেন, তাহলে আপনি ওই সময় আপনার যদি কোনো ইয়ে থাকে সলভ করা যাবে, সমস্যা নেই। আর আপনারা যদি সবাই আসে ক্লাসের ব্যাপারে, তাও ক্লাস হবে আর কি, সমস্যা নেই। ক্লাস স্যার নেওয়ার পর আপনাকে টাইম দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। ঠিক ওকে আছে স্যার। স্যার। স্যার আমি 2 মাস পরে আসবো স্যার। জি জি, আসেন আসেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এখানে থাকবে আর কি। হ্যাঁ, ভালো থাকবেন। ওকে স্যার, আসসালামু ওকে আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।